আগের পর্বে দেখানো হয়েছে যখন সিংইউ জিন চুয়ানকে মারছিল তখন লিয়াং তাদের মাঝে আসে আর ইয়াং বাওয়ের নাম করে হুমকি দিয়ে তাকে জিন চুয়ানের কাছে ক্ষমা চাইতে বলে। তোমরা যদি আগের পর্ব না দেখে থাকো তবে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সিংইউ বলে, তোমার সাহস কি করে হলো গ্র্যান্ডপার নাম নেওয়ার? তখন ফ্যাঙ্গি বলে, চুপ করো, মিস্টার জি যেন জানতে না পারে। আর এমনি তো সে মাত্র কয়েক বছরের মেহমান, একটু ভাবো তার এত সম্পত্তির কি হবে। তোমার তো নিজের জন্য কিছু ভাবা উচিত। শেষ পর্যন্ত সম্পত্তির লোভে সিংইউ ক্ষমা চাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে জিং চুয়ানের কাছে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও। এরপরে লিয়াংকে বলে, ক্ষমা চেয়ে নিয়েছি, এবার তো ঠিক আছে না? এরপরে সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন লিয়াং তাকে বলে, তুমি দেরি করে ফেলেছ, 10 সেকেন্ড সময় কেটে গিয়েছে আর এখন তোমাকে জি ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে তো সিংইউ পুরোই রেগে আগুন। সে বলে, তুমি কে হও আমাকে বের করে দেওয়ার? মনে হয় তুমি ভুলে গিয়েছো আমি আসলে কে। এরপরে সে রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ইয়াং বাওয়ের আওয়াজ আসে। সে বলতে থাকে, জি ফ্যামিলির মধ্যে মনে হয় কেউ অশান্তি শুরু করেছে। ইয়াং বাও খুব রেগে সবাইকে দেখতে থাকে। ফিংইউ হালকা ঘাবড়ে লিয়াংকে বলে, গ্র্যান্ডপা চলে এসেছে, এখন আমি তোমাকে দেখাবো এই জি ফ্যামিলিতে কাদের কথা শোনা হয়। তখন লিয়াং বলে, ঠিক আছে, তবে তুমি নিজেই দেখে নাও আমি জি ফ্যামিলির গার্জেন হওয়ার যোগ্য কিনা। এরপরে ফিংইউ ইয়াং বাওকে বলে, দাদাজি, এই মেয়েটা তো শুধুমাত্র এই বিষয়ের ফায়দা নিচ্ছে যে এ কিনা আপনার জীবন বাঁচিয়েছে, তাই তো এ জি ফ্যামিলিতে নিজের মর্জি চালাচ্ছে আর আমাকেই আমার বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। আর এই বাড়িতে কি কেউই নেই যে একে বোঝাতে পারে চাকর বাকরদের মালিকের সাথে কেমন ব্যবহার করা উচিত? এই কথা শোনার পরে তো ইয়াং বাও তাকে একটা সপাটে থাপ্পড় মেরে দেয় আর বলে, ফালতু কথা বলা বন্ধ করো, জি ফ্যামিলির কেউই লিয়াং এর বিরুদ্ধে যেতে পারবে না। এরপরে অ্যাসিস্ট্যান্টকে বলে জিং চুয়ানকে ডক্টর দেখিয়ে মলমপট্টি করিয়ে আনতে। তারপর ফিংইকে বলে, সিংইউর জিনিসপত্র গুছিয়ে নাও আর ওকে এই মুহূর্তেই এখান থেকে বের করে দাও। ফ্যাঙ্গি বলে, মিস্টার জি আপনি একটু ভালো করে ভাবুন। কিন্তু সিংইউ তাকে কিছু বলতে দেয় না, তাকে থামিয়ে দেয়। সে বলে, ছাড়ো, কিছু বলার দরকার নেই, লিয়াং এই খানদানের মেম্বার, আমি তো কেউই নাই খানদানের, আমি তো পর, আমি চলে যাচ্ছি আর তোমরা সবাই অনেক পস্তাবে। সে চলেই যাচ্ছিল তখন লিয়াং তাকে থামায়। সিংইউ খুশি হচ্ছিল যে লিয়াং তার কাছে হার মেনে নিয়েছে, কিন্তু তা নয়। লিয়াং বলছিল, তোমার কাছে জি ফ্যামিলির যা কিছু আছে তুমি সব কিছু এখানে ছেড়ে যাবে। সিংইউ অবাক হয়ে বলে, কি বলছো তুমি? লিয়াং বলে, জামা কাপড়, এটিএম কার্ড, ড্রেসপত্র যা কিছু রয়েছে সব কিছুই, তোমার এখান থেকে কোনো কিছুই নিয়ে যাওয়ার পারমিশন নেই। সিংইউ তো একদম রেগে লাল হয়ে গিয়েছে। সে বলে, দাদাজি তুমি তো শুনছো তো সবকিছুই, আর বড় ভাই তুমিও চুপ করে আছো, আমাকে এইভাবে অপমান করা হচ্ছে আর তোমরা দুইজন তা চুপচাপ দেখে যাচ্ছ। যাও ইয়াং বলে, আমি আবার একবার তোমাকে বলছি, এখানে লিয়াং যা বলবে তাই হবে, তো চলো ভাই জামা কাপড় খুলে ফেলো। এমনটা বলার পরে সে মনে মনে হাসতে থাকে। সিংইউ ইয়াং বাওয়ের দিকে দেখতে থাকে যাতে সে তার হয়ে কিছু একটা বলে, কিন্তু সে তো কিছুই বলে না। সে খুব রেগে সেখানেই বসে পড়ে। তখন ফ্যাঙ্গি তার সামনে নীল ডাউন হয়ে বসে বলে, ছোট সাহেব তো শুধুমাত্র একজন বাচ্চা মানুষ, যদি আপনি তাকে এমনভাবে বের করে দেবেন তবে সে কিভাবে বাঁচবে? সে তো আপনার নিজের রক্ত, আপনি বাইরের লোকের কথায় নিজের নাতিকে ভুলে যাবেন? লিয়াং বলে, ঠিক বলেছ, সত্যি কোনো বাইরের লোকের কথায় আমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত না, কিন্তু সত্যি কথা বলতে আজকের সিংইউর যা অবস্থা তার হাফ দোষ তো তার নিজের আর হাফ দোষ হলো তোমার। এই কথা শুনে ফ্যাঙ্গি একটু ভয় পেয়ে যায় আর বলে, মিস লিয়াং আপনি আমাকে এইভাবে দোষারোপ করতে পারেন না। ছোট সাহেবের জন্ম থেকে এখনো পর্যন্ত আমি সব সময় তার খেয়াল রেখেছি আর আমি তাকে নিজের হাতে লালন পালন করেছি আর আমি সব সময় তার ভালো চেয়েছি। মিস্টার জি আপনি তো সব কিছু নিজের চোখে দেখেছেন। ইয়াং বাও বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। এই কথা শুনে ফ্যাঙ্গি মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ ইয়াং বাও তার সাথ দিচ্ছে। কিন্তু তা হয় না। সে বলে, লিয়াং যদি আমাকে সময় মতো না বলতো তবে আমি সত্যিটা জানতে পারতাম না। আমি তো এখনো পর্যন্ত তোমাকে অনেক অনেস্ট একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন তোমাকে আমি এখান থেকে বের করে দিচ্ছি। এরপর থেকে তুমি জি খানদানের জন্য কেউই না। ফ্যাঙ্গি তো একেবারে শক হয়ে যায়। সে বলতে থাকে, আমি 20 বছর ধরে জি ফ্যামিলির সেবা করেছি, আমাকে কোনো পুরস্কার না দেওয়া হয় দরকার নেই, কিন্তু আমাকে তো কোনো রকম অপমান না করা হোক। ইয়াং বাও তার কোনো কথাই শোনে না। সে জাও ইয়াংকে বলে তাকে যেন এখান থেকে বের করে দেয়। এরপরে তাকে তার জিনিসপত্র সমেত ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপরে জিং চুয়ান যখন তাকে সাহায্য করতে আসে তো ফ্যাঙ্গি তাকে বলে, দূর হও এখান থেকে, তুমি এসেছো আমার খারাপ অবস্থা দেখতে, এই দিনটাও আমাকে দেখতে হবে। জিং চুয়ান তাকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে, মা আমি আমার স্যালারি অ্যাডভান্স নিয়ে নিয়েছি, এই টাকাগুলো তুমি রেখে দাও। ফ্যাঙ্গি কার্ড তার মুখের উপর ছুড়ে দিয়ে বলে, বেশি ভালো হওয়ার নাটক করো না, যদি তোমার মতো নীচ একজন
এই তামাশা শুরু না করত, তবে মিস্টার জি আর ছোট সাহেবের মধ্যে কখনোই এমন ঝগড়া হতোই না। আমার তো তোমার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল। তুমি তো শুধুমাত্র জি খানদানে আঠার মতো জুড়ে থাকতে চাও। আমি সব কিছু জানি, এমনটা বলে ফ্যাঙ্গি সেখান থেকে চলে যায়। এই সমস্ত কিছু লিয়াং দেখছিল, আর সে জাও ইয়াংকে বলে, এখন তোমারও মনে হচ্ছে তাই না কিছু তো গড়বড় রয়েছে? জাও ইয়াং বলে, আমি অলরেডি আপনার কথায় অ্যাসিস্ট্যান্ট আর চাকর বাকরদের কাছ থেকে পুরো জানকারি নিয়ে নিয়েছি, আর আমি জানতে পেরেছি জিং চুয়ান তার পড়াশোনার সমস্ত কিছু ফিস নিজে চাকরি করেই জোগাড় করেছিল, আর এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সে এই দেশের টপার হয়ে দেখিয়েছিল। কিন্তু ফ্যাঙ্গি তার অ্যাডমিশন লেটার ছিঁড়ে ফেলে দিয়েছিল। সে সম্পূর্ণ চেষ্টা করেছিল যাতে সে ওই গ্রামের মধ্যেই থাকে। এরপরে লিয়াং জিজ্ঞাসা করে জিন চুহাং আর সিংঘিউর বার্থডে কবে ছিল। জাও ইয়াং বলে, একটা অদ্ভুত বিষয় ছিল, দুইজনের জন্মদিনের মধ্যে হাফ দিনের পার্থক্য ছিল। আমি চুপি চুপি লোক পাঠিয়ে জিং চুহান আর সিংঘিউর চুলের স্যাম্পেল নিয়ে নিয়েছি, আর ডিএনএ টেস্টের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছি। লিয়াং জিজ্ঞাসা করে কত সময় লাগবে টেস্টের রেজাল্ট আসতে। জাও ইয়াং বলে, নর্মালি 1 সপ্তাহ লেগে থাকে, কিন্তু আমি আমার যোগাযোগ ব্যবস্থা দিয়ে কাজ সহজ করে নিয়েছি। 2 দিনের মধ্যে রেজাল্ট আমাদের হাতে চলে আসবে। যদি সত্যি সত্যি সিংঘিউ জি ফ্যামিলির কেউ না হয়ে থাকে, তবে তো ইয়ান ইয়াংয়ের মন একেবারে ভেঙে যাবে, কারণ সে যে সবসময় তার কাছের একজন ছিল। লিয়াং বলে, তুমি অনেক ভালো কাজ করেছ, তোমার মধ্যে একটু একটু জি খানদানের উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা দেখা যাচ্ছে। পাগল একটু লজ্জা পেয়ে যায় আর বলে, এমনটা শুধুমাত্র শুরু হচ্ছে। অন্যদিকে ইয়ান ইয়াং যখন জানতে পারে সিংঘিউকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তো সে তাদের কাছে পৌঁছে যায় আর বলে, ভাই তোমার সাথে গেম খেলার মজাই আলাদা। আমি শুনেছি তোমার গ্র্যান্ডপা লিয়াংয়ের সাথে নাকি ঝগড়া হয়েছে, চলো গ্র্যান্ডপায়ের কাছে ক্ষমা চেয়ে নাও ভাই। আর লিয়াংও তো আমাদের একজন, সে তো আর পর কেউ নয়। সিংঘিউ রেগে মোবাইল ফেলে দিয়ে বলে, তবে কি আমি একজন বাইরের লোক? এরপরে সে খুব রেগে সেখান থেকে চলে যায়। ইয়াং ইয়ান তার পিছনে পিছনে বলতে থাকে, দাঁড়াও, কোনো হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। সিংঘিউ বলে, যদি তুমি ওর নাম দ্বিতীয়বার আমার সামনে নিয়ে থাকো, তবে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। যদি তুই সত্যি সত্যি আমার ভালো কিছু চাস, তবে আমাকে কিছু টাকা দিয়ে দে। টাকার কথা শুনে তো ইয়ান ইয়াংয়ের হোশ উড়ে যায়। কি আর করবে, ভাই যেহেতু তবে দিতে হবে। সে তার সমস্ত টাকা তাকে ট্রান্সফার করে দেয়। সিংঘিউ বলতে থাকে, 4000 ইয়ান, মাত্র এইটুকু? ইয়ান ইয়াং বলে, 4000 ইয়ান? আমি দিন রাত মেহনত করে বাঁচিয়েছি, আর আমার যাবতীয় সম্পত্তি তোকে ট্রান্সফার করে দিয়েছি। তো সিংঘিউ বলে, ছোট ভাই তোর মনে আছে ছোটবেলায় যখন তুই ধূমপান করতে চাইতিস, সে আমিই ছিলাম যে ড্যাডের দামি সিগারেট চুরি করে তোকে এনে দিতাম। আর তোর মনে আছে যখন তুই ড্যাডের অ্যান্টিক ওয়াচটা ভেঙে ফেলেছিলি, সে আমিই ছিলাম যে তোর দোষ নিজের মাথার উপরে নিয়ে নিয়েছিলাম। এরপরে 2 বার আমি ড্যাডের কাছে মারও খেয়েছিলাম। আর এখন যখন আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, তখন তুই শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস, আমাকে মরার জন্য ছেড়ে দিয়ে আমার সাথ ছেড়ে দিচ্ছিস। ইয়ান ইয়াং বলে, আমার সব কিছুই মনে আছে, কিন্তু আমার কাছে সত্যি সত্যি এর থেকে বেশি টাকা নেই। তখন সিংঘিউর নজর তার কারের ওপর পড়ে। সে বলে, ছোট ভাই আমার কাছে একটা উপায় রয়েছে, তুই তোর স্পোর্টস কারটা আমাকে দিয়ে দে, আমি ওটা দিয়েই আমার কাজ চালিয়ে নেব। এই কথা শুনে তো ইয়ান ইয়াংয়ের হাত পা পুরোই জমে যায়। আসলে কি ইয়ান ইয়াং তাকে তার কার্ডটা দিয়ে দেবে, এটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এটা নতুন চ্যানেল আমাদের। আর এত ভালোবাসা দেখানোর জন্য, এত সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস।